নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন পাঠে তোমাদের স্বাগত। আশা করি এই করোনার পরিস্থিতিতে তোমরা ভালো আছো। তোমরা ইতিমধ্যেই জেনেছ খুব শীঘ্রই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে, অর্থাৎ আমরা আমাদের এই প্রাণের ক্যাম্পাসে আবার আমরা ফিরে আসব, আবার আমরা সশরীরে ক্লাস করব এই প্রত্যাশা রাখি। তো আজকে আমরা ক্লাস শুরু করার পূর্বেই আমি আমার পরিচয় তুলে ধরছি। রিপন, প্রভাষক, অর্থনীতি, মজিদুল্লাহ ফাউন্ডেশন কলেজ। আজকে অর্থনীতির আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের যেহেতু পরিচয় দিয়েছি, এবার চলে যাচ্ছি তোমাদের মূল পাঠে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 2.1-এ অর্থনৈতিক সম্পদ নামের একটা অপশন রয়েছে। তো আমরা আজকে অর্থনৈতিক সম্পদ নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা অর্থনৈতিক সম্পদ বলতে আমরা যেই সম্পদ বুঝি সেই সম্পদই অর্থনীতির ভাষায় একটু ভিন্নভাবে এটা প্রকাশ করা হয়, কারণ সম্পদের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমাদের প্রতিদিনের আলোচনা অনেকভাবে সম্পদ শব্দটি আসে। যেমন আমরা বলি মিস্টার সুজন অনেক সম্পদের মালিক। একজন অর্থনীতিবিদের কাছে সব জিনিস সম্পদ নয়। অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। সংক্ষেপে আমরা এই দ্রব্যগুলোকে অর্থনৈতিক দ্রব্য বলে থাকি। যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, টিভি ইত্যাদি দৃশ্যমান বস্তুগত সম্পদ এবং ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান ইত্যাদি অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদ। উল্লিখিত জিনিসগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হবে। কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয় তবে তার 4টি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কোনো বস্তুকে সম্পদ বলতে পারি না। যে কোনো বস্তু যদি সম্পদ হতে হয় তাহলে অর্থনীতিতে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো থাকা চাই। অর্থাৎ কিছু বৈশিষ্ট্য যদি অর্থনীতির বিদ্যমান হয় কোনো বস্তুর ক্ষেত্রে তাহলে সেটাই হবে সম্পদ হবে। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কি? এক হচ্ছে উপযোগ। উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা। কোনো দ্রব্য সম্পদ হতে হলে সেই দ্রব্যের উপযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে। উপযোগ নেই এমন দ্রব্য বা সেবা মানুষ অর্থ দিয়ে কেনে না। 2, অপার্যতা। এটা সম্পদের অন্যতম একটা বৈশিষ্ট্য। কোনো দ্রব্য সম্পদ হতে হলে তা পরিমাণ ও যোগান সীমিত থাকবে। যেমন নদীর পানি, বাতাস প্রভৃতি যোগান প্রচুর, এগুলো সম্পদ নয়। তবে শ্রম ব্যবহার করে পানিকে বোতলবন্দি করলে পানি সম্পদে পরিণত হয়। অন্যদিকে জমি, গ্যাস, যন্ত্রপাতি এগুলো চাইলে প্রচুর পাওয়া সম্ভব নয়, অর্থাৎ এগুলো আমাদের কাছে অপর্যাপ্ত দ্রব্য, এগুলো সম্পদ। হস্তান্তরযোগ্য। হস্তান্তরযোগ্য সম্পদের একটি অন্যতম বৈশিষ্ট্য। সম্পদের আরও একটি বৈশিষ্ট্য যা আমি ইতিমধ্যে বলেছি যে সেটা হচ্ছে হস্তান্তরযোগ্যতা। হস্তান্তরযোগ্যতা বলতে বোঝায় হাত বদল হওয়া। যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাই হলো সম্পদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাবে না, কারণ তার প্রতিভাকে হস্তান্তর বা মালিকানা বদল করা সম্ভব নয়। আবার টিভির মালিকানা বদল করা যায় বলে
টিবি সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, বাহ্যিকতা হচ্ছে অর্থনীতি সম্পদের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যে সমস্ত দ্রব্য মানুষ অভ্যন্তরীণ গুণ বোঝায় তা অর্থনীতির ভাষায় সম্পদ নয়, কেননা এর কোনো বাহ্যিক অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। যেমন কোনো ব্যক্তির কম্পিউটারের উপর বিশেষ অভিজ্ঞতা বা জ্ঞান কিংবা কারো শারীরিক সৌন্দর্য বা চারিত্রিক গুণাবলী সম্পদ বলা যাবে না। তবে পুঁজিবাদী বাজার অর্থনীতিতে নানাভাবে এগুলোকেও বিক্রয়যোগ্য সম্পদে পরিণত করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো সম্পদের বৈশিষ্ট্য দেখেছি, পড়েছি। এবার আমরা সম্পদের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। যদিও আজকের এই ক্লাসে সম্পদের সব শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করতে পারবো না, তারপরও আমরা যতটুকু সম্ভব হয় সম্পদের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। এবার যেহেতু আমরা বুঝতে পেরেছি সম্পদ কি, তাহলে আমরা সম্পদের শ্রেণীবিভাগ, এবার সম্পদকে কীভাবে ভাগ করা যায়। উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ 3 প্রকার। যদি তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসে, উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ কয় প্রকার? 3 প্রকার হবে। তাহলে সেই প্রকারভেদগুলো হলো কি? 1 প্রাকৃতিক সম্পদ, 2 মানবিক সম্পদ, 3 উৎপাদিত সম্পদ। আমরা প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কি বুঝবো? প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে, যেমন ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদি। আর মানবিক সম্পদ কি? মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলা যায়, যেমন শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি হচ্ছে মানবিক সম্পদ। উৎপাদিত সম্পদ কি? প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলা হয়, যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, কলকারখানা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিকে আমরা উৎপাদিত সম্পদের আওতার মধ্যে রাখতে পারি। তাহলে আমরা বাংলাদেশের অর্থনীতি সম্পদের যে বিবরণ রয়েছে সেই বিবরণগুলো আমরা আলোচনা করতে পারি। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। উন্নয়নের সাথে দেশের অর্থনীতি সম্পদের বিশেষ সম্পর্ক থাকে। এদেশের অর্থনীতি সম্পদ নিচে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশের সম্পদ বলতে আমরা আসলে কৃষি সম্পদকে অগ্রাধিকার দিব, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে পলি সমৃদ্ধি উর্বর কৃষি জমি। আমাদের জমির উর্বরতা, অনুকূল আবহাওয়া, বৃষ্টিপাত, নদ নদী প্রভৃতি কৃষি উৎপাদনের সহায়ক। এদেশের প্রায় 90,990 বর্গ কিলোমিটার চাষযোগ্য কৃষি জমি রয়েছে। আমাদের কৃষিক্ষেত্রে ধান, গম, ডাল, আলু, তৈলবীজ, ফলমূল প্রভৃতি খাদ্যশস্য এবং পাট, ইক্ষু, চা, তামাক, রেশম প্রভৃতি অর্থকরী ফসল উৎপন্ন হয়। দেশের প্রায় 63% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। জাতীয় আয়ের প্রায় 14.10% ভাগ কৃষি থেকে আসে। তাহলে এখান থেকে আমরা কতগুলো জিনিস পেলাম। চাষযোগ্য কৃষি রয়েছে কত? 90,990 বর্গ কিলোমিটার। তারপরে আমাদের দেশের প্রায় কত ভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি নির্ভরশীল? 63 ভাগ। জাতীয় আয়ের কত ভাগ কৃষি থেকে আসে? 14.1 ভাগ। খ, খনিজ সম্পদ। বাংলাদেশের খনিজ সম্পদ তেমন সমৃদ্ধ নয়। এখানে এ পর্যন্ত যেসব খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো। 1, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। 2017 সাল পর্যন্ত এ যাবৎ এদেশে 27টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সেখানে গ্যাস এর মোট মজুদ প্রায় 39.90 ট্রিলিয়ন ঘনফুট। বর্তমান কেবল 21টি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে। উৎপাদনরত গ্যাস ক্ষেত্রগুলো হলো বাখরাবাদ, হবিগঞ্জ, কৈলাসটিলা, রশিদপুর, সিলেট, তিতাস, বিলাবো, নরসিংদী, মেঘনা, শাহবাজপুর, সেমুতান, সুন্দরপুর,
শ্রীকাইল, বেগমগঞ্জ, রূপগঞ্জ, শালদা নদী, জালালাবাদ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার, বিয়ানী ও বাঙ্গুরা ইত্যাদি। এ গ্যাস রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্র করে বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, কলকারখানা ও গৃহ এ গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রাকৃতিক গ্যাস অর্থাৎ খনিজ সম্পদের এখান থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে। শর্ট প্রশ্ন তোমরা এখান থেকে নোট করে নিবে, এগুলো তোমাদের পরীক্ষায় এমসিকিউ আকারে আসতে পারে। আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। 2 নম্বর রয়েছে চুনাপাথর। সিমেন্ট, কাঁচ, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার প্রভৃতি উৎপাদনে চুনাপাথর ব্যবহৃত হয়। বাংলাদেশের সিলেটের বাঙ্গারহাট ও বাগলিবাজার, সুনামগঞ্জের টেকেরহাট, জয়পুরহাট, জামালগঞ্জ এবং কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ চুনাপাথরের মজুদ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চীনামাটির নাম শুনেছ, এটাও আমাদের একটা খনিজ সম্পদের মধ্যে রয়েছে। নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলায় চীনামাটি পাওয়া যায়। এটি বাসনপত্র, স্যানিটারি দ্রব্য তৈরির কাজে ব্যবহৃত হয়। 4 কয়লা। বাংলাদেশের সিলেট, রাজশাহী, জয়পুরহাট, ফরিদপুর ও দিনাজপুর বড়পুকুরিয়া কয়লার 5টি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লার উত্তোলন করা হচ্ছে। 5 কঠিন শিলা। দিনাজপুর জেলার মধ্যপাড়া এবং রংপুর জেলার রানীপুকুরে কঠিন শিলার মজুদ রয়েছে। বর্তমানে এসব খনি হতে কঠিন শিলা উত্তোলন অব্যাহত রয়েছে। রাস্তা, রেলপথ, বাঁধ নির্মাণ ইত্যাদি কাজে এ শিলা দরকার হয়। 6 সিলিকা বালু। হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও জামালপুরে সিলিকা বালুর মজুদ রয়েছে। এটি কাঁচ, রং, রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। 7 গন্ধক। বারুদ তৈরি, দেশলাই কারখানা, তেল পরিশোধন প্রভৃতির ক্ষেত্রে গন্ধক কাজে লাগে। চট্টগ্রামের কুতুবদিয়া দ্বীপে গন্ধক পাওয়ার সম্ভাবনা রয়েছে। 8 খনিজ তেল। সিলেটের হরিপুরে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে। দেশের উপকূলীয় এলাকা, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের তেল অনুসন্ধান কাজ চালানো হচ্ছে। 9 তামা। রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জ এবং দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলার স্তর সামান্য তামার সন্ধান পাওয়া গেছে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তার, মুদ্রা প্রভৃতি তৈরির জন্য তামা ব্যবহৃত হয়, অর্থাৎ তামা ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই করোনার মহামারীতে, করোনার সময় আশা করি বাসায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগেই তোমাদের FT1 পরীক্ষা হয়েছে। সামনে হয়তো তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার সিলেবাস তোমরা পেয়ে যাবে। সেটার প্রস্তুতি হিসেবেই আমাদেরকে এই ক্লাসগুলো, অনলাইনে ক্লাসগুলো দেখে বাসায় গাইড, তোমাদের যেই নোট বোর্ড বই রয়েছে, বোর্ড বই থেকে তোমরা দুইটার সাথে মিলিয়ে তোমরা নোট করে নিবে। আশা করি তোমরা তোমাদের পরীক্ষায় ভালো কিছু করতে পারবে। আমি তোমাদেরকে আবারও তোমাদের শুভকামনা জানিয়ে আজকের মতো তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আশা করি তোমাদের সাথে আমার দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।